ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট সদস্যরা যারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন মামলায় বাদীপক্ষ, তারা আজ থেকে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সেনেটররা জুরি সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন। প্রতিনিধি পরিষদে অভিশংসন ম্যানেজার এবং ট্রাম্পের পক্ষের কৌঁসুলি প্রত্যেকেই 2 দিনব্যাপী এই শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 16 ঘন্টা করে সময় পাবেন। তারপর সেনেটররা প্রশ্ন করার জন্য 4 ঘন্টা সময় পাবেন। এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের সেনেট প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে বিচারের কাজ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্রেট জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য ক্যাপিটলে সমবেত বিধায়কদের বিরুদ্ধে তাঁর শত শত সমর্থকদের বিদ্রোহ করতে তিনি উস্কানি দিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে 4 ঘন্টা ধরে আবেগ আপ্লুত বিতর্কের পর বুধবার দুপুরে এই অভিযোগে শুনানির পক্ষে 56 এবং বিপক্ষে 44 ভোট পড়ে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক বিধায়করা ট্রাম্পের বিরুদ্ধে বাদীপক্ষ হিসেবে বলেন, যুক্তরাষ্ট্রের এই সাবেক নেতাকে তাঁর দায়িত্বে থাকা শেষ কদিনে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। তবে ট্রাম্পের 2 জন আইনজীবী এই বিষয়টির বিরোধিতা করে বলেন যে দেশের প্রতিষ্ঠাতা পিতারা সংবিধান লেখার সময় একথাই বলেছেন যে ক্ষমতায় থাকার সময় কেবল প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে, যা ট্রাম্পের জন্য প্রযোজ্য নয়, কারণ 20 জানুয়ারি বাইডেনের অভিযোগের সঙ্গে সঙ্গে ট্রাম্পের 4 বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে সেনেটে তাঁর পূর্বসূরি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে বিচার যখন শুরু হতে চলেছে, তখন তাঁর মনোযোগ থাকবে করোনা ভাইরাস মহামারীর যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেয়া। গতকাল তাঁর ওভাল দপ্তরে যখন সংবাদদাতারা জানতে চান যে তিনি কি এই বিচার দেখছেন, তখন তার উত্তর ছিল, না, দেখছি না। তিনি বলেন, আমরা এরই মধ্যে 4.5 লক্ষ লোককে হারিয়েছি, আর আমরা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি তাহলে আরও লোককে হারাতে পারি। অনেক শিশুই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে, অনেক পরিবারই খাদ্যের অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তারা প্রচন্ড অসুবিধায় রয়েছে। এটাই হচ্ছে আমার কাজ। সেনেটের নিজেদের কাজ আছে, তারা তাদের কাজ শুরু করতে যাচ্ছে এবং আমি নিশ্চিত তারা তাদের কাজ ভালোভাবেই করবে। প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন সম্পর্কে আর কিছু বলবেন না। এর আগে গতকাল সংবাদদাতারা হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে যখন সেনেটের এই ঐতিহাসিক সভা সম্পর্কে বাইডেনের প্রতিক্রিয়া জানতে চান, তখন প্রেস সচিব বলেন তিনি কোনো পণ্ডিত নন, তিনি এই তর্ক বিতর্ক সম্পর্কে কোনো মতামত দেবেন না, তিনি এই অধিবেশন দেখছেন না। প্রেস সচিব আরও বলেন, প্রেসিডেন্ট অপেক্ষা করবেন সেনেটে এর ফলাফল সম্পর্কে। তিনি মনে করেন তার ভূমিকা হচ্ছে আমেরিকান জনগণের প্রয়োজনের দিকে নজর দেয়া, লোকজনকে কর্মজগতে ফিরিয়ে আনা এবং এই মহামারীর মোকাবিলা করা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশে লেখক, ব্লগার ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন জঙ্গিকে ফাঁসির দণ্ড দিয়েছে ঢাকার একটি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে। 2015 সনের 31 অক্টোবর রাজধানী শাহবাগে আজিজ সুপার মার্কেটের 3 তলায় এই ব্লগারকে হত্যা করা হয়। বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান তার পর্যবেক্ষণে বলেছেন, ওরা বেঁচে থাকলে বিচারের বাইরে থাকা সদস্যরা এ ধরনের অপরাধে উৎসাহিত হবে। এ ধরনের শাস্তিতে একদিকে নিহত ব্যক্তির আত্মীয়রা মানসিক শান্তি পাবেন, অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ করতে ভয় পাবে, নিরুৎসাহিত হবে। জাগৃতি প্রকাশনীর কর্ণধার দীপন হত্যার কারণও উল্লেখ করেছেন বিচারক তার রায়ে। এতে বলা হয়, লেখক, ব্লগার ও প্রকাশক হত্যার অংশ হিসাবে অভিজিৎ রায়ের বই
বই প্রকাশের জন্য দীপনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা হলেন চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। বিচারক তার রায় আরো বলেন, যারা বই প্রকাশের দায়ে মানুষ খুন করতে পারে তারা রাষ্ট্র ও সমাজের শত্রু। রায়ের প্রতিক্রিয়া দীপনের মা ফরিদা প্রধান বলেন, রায় দিয়ে কি হবে, সে তো ফিরে আর আসবে না। তারপরও বলছি, এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, মানুষ কোনো অপরাধ করতে ভয় পাবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ভারতের নির্বাচন কমিশন সম্ভবত পশ্চিমবঙ্গে 6 কিংবা 7 পর্বে ভোট গ্রহণ করবে। তবে পশ্চিমবঙ্গ সরকার এতগুলো পর্যায়ে ভোট গ্রহণ সম্পর্কে আপত্তি জানিয়েছে। এই সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ ঘুরে দেখে যাওয়ার পর 6 থেকে 7 দফা ভোটেরই ইঙ্গিত দিয়েছে। বিজেপি বেশ কিছুদিন ধরেই বলে আসছিল, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভোটের সময় হিংসার আশ্রয় নিতে পারে। নির্বাচন কমিশন সেই দিকটাও বিবেচনা করেছে। পশ্চিমবঙ্গের মতন বড় ও রাজনৈতিক দিক থেকে যথেষ্ট উত্তেজনাপ্রবণ রাজ্যে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দরকার হয় তা একবারে পাঠানো সম্ভব না। এক জায়গায় ভোট হয়ে গেলে সেখান থেকে বাহিনী সরিয়ে আবার অন্য জায়গায় ভোট কেন্দ্রে পাঠানোটাই উত্তেজনাপ্রবণ রাজ্যের ক্ষেত্রে রীতি। পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে হিংসাত্মক কার্যকলাপ এমনিতেই যথেষ্ট, ভোটের সময় তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও অন্য 2 কমিশনার সুশীল চন্দ্র আর রাজীব কুমার আজ থেকে তামিলনাড়ু সফর শুরু করেছেন। পরশু তারা যাবেন পুদুচেরি, তারপর কেরালা। সফর শেষে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে ভোটের দিন ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সাধারণত নির্বাচন কমিশন যে রাজ্যে ভোট হবে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে রাজনৈতিক দলগুলো এবং পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। সেই অনুযায়ী মোটামুটিভাবে এপ্রিল মাসের মধ্যেই নির্বাচন পর্ব শুরু হবে বলে ধরে নেওয়া যায়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন এই বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। মিয়ানমারের পুলিশ রাজধানী নেপিতাওয়ে সেখানকার সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালিয়েছে। তারা হুঁশিয়ার করে দেওয়ার জন্য গুলি চালিয়েছে, রাবার বুলেট এবং জল কামান ব্যবহার করেছে। মনে করা হচ্ছে বন্দুকের গুলিতে অন্তত 2 জন গুরুতর আহত হয়েছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার 4র্থ দিনের মতো সামরিক হুন্তার আরোপিত বিধিনিষেধ অমান্য করে নির্বাচিত অসামরিক সরকারকে উৎখাত করার বিরুদ্ধে মিয়ানমারের রাজধানী রাস্তায় রাস্তায় সমবেত হয়। নেপিতাও হাসপাতালের বিক্ষোভকারীদের চিকিৎসা করেছেন এমন একজন চিকিৎসক নাম না প্রকাশ করে ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগকে জানান যে অন্তত 2 জন বিক্ষোভকারী তিনি মনে করেন বন্দুকের গুলিতে আহত হন, যাদের একজন মাথায় এবং অপরজন বুকে আঘাত পান। চিকিৎসকের বিবরণ অনুযায়ী 21 বছর বয়সী তরুণী মিয়াত থোয়ে খিনকে ভেন্টিলেটরে রাখা হয়, কারণ তিনি মাথায় বন্দুকের গুলির আঘাত পাওয়ার পর অচেতন হয়ে পড়েন। চিকিৎসক বলছেন 23 বছর বয়সী সো ওয়াই বুকে গুলির আঘাত পান। এদিকে গতকাল যুক্তরাষ্ট্র মিয়ানমারের প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দে করেছে। এক বিবৃতিতে পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস সংবাদদাতাদের বলেন, আমরা সামরিক বাহিনীকে ক্ষমতা ত্যাগ করতে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে, আটক ব্যক্তিদের মুক্তি দিতে এবং টেলিযোগাযোগ বিধিনিষেধ প্রত্যাহার করে নিতে আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছি। জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উত্তর কোরিয়া সাইবার আক্রমণ চালিয়ে লক্ষ লক্ষ ডলার চুরি করে তার পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য অর্থ জুগিয়েছে। সংবাদ মাধ্যমে মঙ্গলবার ফাঁস হয়ে যাওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বশবর্তী হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়া 2020 সালে তার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চাঙ্গা রাখে। নাম প্রকাশ করা হয়নি। জাতিসংঘের তেমন একটি সদস্য রাষ্ট্রকে ওই প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়েছে যে উত্তর কোরিয়া সাইবার হ্যাকিং এর এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে 30 কোটি ডলার চুরি করে নিজেদের সামরিক সম্প্রসারণকে অর্থায়ন করেছে। ওই প্রতিবেদনে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতি আলোকপাত করা হয়, যা কিনা সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজের সময় প্রদর্শন করা হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় অভিশংসনের বিচার মঙ্গলবার সিনেটে শুরু হয়েছে। এই বিচারের মধ্যে দিয়ে গত 6 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে তাঁর সমর্থকদের দিয়ে বিদ্রোহ প্ররোচিত করেছিলেন কিনা সেই সিদ্ধান্তে আসতে হবে সেনেটরদেরকে। 6 জানুয়ারি ক্যাপিটলে মারাত্মক ঘটনার বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যার জন্য সেনেটে কোনো প্রাক্তন প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি হতে হলো। সেদিনের সেই ঘটনায় জনতাকে উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। 2020 সালের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন বলে মিথ্যা দাবি করবার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের ইলেকটরাল কলেজের ফলাফল জো বাইডেনের পক্ষে যেন না যায় সেজন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। সেনেট মেজরিটি লিডার চাক শুমার এ প্রসঙ্গে কথা বলেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম আমেরিকার কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এত ভয়ানক অভিযোগ আনা হয়েছে। 6 জানুয়ারির দাঙ্গার সাথে জড়িত সন্দেহে 2 শতাধিক লোককে অভিযুক্ত করা হয়েছে। আইন প্রণেতারা সতর্ক করেছেন যে অভ্যন্তরীণ উগ্রবাদ এবং প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের জন্য অনুপ্রেরণা হিসেবে দিনটি যেন প্রতিষ্ঠিত না হয়ে যায়। অভিশংসন বিচারে ডেমোক্রেটদের পক্ষে যে 9 জন ম্যানেজার রয়েছেন তার মধ্যে জেমি রাস্কিন অন্যতম। তিনি বলেন, This cannot be the future of America. We cannot have presidents inciting and mobilizing mob violence against our government. এটি আমেরিকার ভবিষ্যৎ হতে পারে না। প্রেসিডেন্ট আমাদের সরকার এবং আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসমাবেশে উস্কানি দেবে, উত্তেজিত করবে, তা আমরা মেনে নিতে পারি না। তারা জনগণের মতামত মানতে অস্বীকার করে। বিচারের প্রথম দিনেই ডেমোক্রেটরা ট্রাম্পের দোষের পক্ষে যুক্তি তুলে ধরেন। ডেমোক্রেট ডেভিড সিসিলিন বলেন, overwhelming evidence that President Trump is singularly and directly responsible. আমরা প্রমাণ দিয়ে প্রমাণ করব যে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে এবং সরাসরি ক্যাপিটল হিলে আক্রমণকে উস্কে দেওয়ার জন্য দায়ী। সেনেটে এই অভিশংসন বিচারে যুক্তি তোলা হয় যে ডোনাল্ড ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট না থাকা সত্ত্বেও তাকে পরিণামের মুখোমুখি হতেই হবে। ডেমোক্রেট জো নেগুসে বলেন, Presidents can't inflame insurrection in their final weeks. প্রেসিডেন্টরা তাদের মেয়াদের শেষের দিকে বিদ্রোহ জাগিয়ে তুলতে পারেন না এবং তারপর কিছুই হয়নি বলে চলে যেতেও পারেন না। প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করবার জন্য সেনেটের 2/3 ভোটের প্রয়োজন, অর্থাৎ 50 জন ডেমোক্রেট এবং 17 জন রিপাবলিকানকে এর পক্ষে ভোট দিতে হবে। অভিশংসন বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে সেনেটররা আবারও ভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আসবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে তারা রাজনৈতিক ফায়দা নিতে অভিশংসন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা ডেভিড শোয়েন বলেন, A great many Americans see this process for exactly what it is: a chance by a group of partisan politicians seeking to eliminate Donald Trump from the American political scene and seeking to disenfranchise 74 million plus. আমেরিকানরা এই প্রক্রিয়াটি ঠিক কিভাবে দেখছেন? আমেরিকান রাজনৈতিক দৃশ্যপট থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেয়া এবং 74 মিলিয়নের বেশি আমেরিকান ভোটারদের রায়কে অবমাননা করার চেষ্টা। ইমপিচমেন্ট ট্রায়াল বা অভিশংসন বিচার, যাতে উভয় পক্ষের প্রসিকিউটররা 16 ঘন্টা করে যুক্তিতর্ক এবং প্রমাণ উপস্থাপনের সময় পাবেন। এই বিচার কার্যক্রম চলবে কমপক্ষে আগামী রবিবার পর্যন্ত, এমনটি বলছেন বিশ্লেষকরা। ক্যাথরিন জিপসনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেয়া রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে বীরোত্তম খেতাব দেওয়া হয়। সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খনিদের দেশ থেকে সহায়তা ও তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকম মুজাম্মেল হক। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলিউদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে জিয়াউর রহমান সহ
প্রস্তাবে উল্লেখিত 5 জন ও তাদের পরিবার মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন না। সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে তাকে বরাবরই অভিযোগ করা হয়, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো মামলায় তাকে আসামি করা হয়নি। বিএনপি এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে এক প্রতিক্রিয়ায় বলেন, রাষ্ট্রীয় খেতাব বীরুত্তম বাতিলের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অপমান। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে জিয়াউর রহমান ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা আমরা ভাবতেই পারি না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে, এখন তারা ইতিহাসের প্রতিষ্ঠিত সত্যগুলোকেও অস্বীকার করছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহের প্রতিবেদনে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সর্বোচ্চ সাজা ঘোষণা করল আদালত। জামাত জঙ্গি কওসর ওরফে বোমারু মিজানকে 29 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল নগর দায়রা আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, ফরেনার্স অ্যাক্ট, বিস্ফোরক আইনে একাধিক মামলাও রয়েছে। 2014 2রা অক্টোবর অষ্টমীর সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়। মৃত্যু হয়েছিল 2 জনের। 4 বছর পর 2018 আগস্টে বেঙ্গালুরু থেকে কওসরকে গ্রেপ্তার করেছিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের দাবি, খাগড়াগড়ের যে ভাড়া বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেখানে IED তৈরির কারবার চালাতো জামাত জঙ্গিরা। অল্প সময়ে কিভাবে IED বানানো যায় সে বিষয়ে সিদ্ধহস্ত ছিল কওসর। ছদ্মবেশ নেওয়াতেও সে ছিল অত্যন্ত পারদর্শী। বুদ্ধগয়া বিস্ফোরণেও অন্যতম মাথা ছিল কওসর। এখনো পর্যন্ত খাগড়াগড় কাণ্ডে কওসর সহ 31 জনকে গ্রেপ্তার করেছে NIA বলেই খবর। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি। অনেকটা ভয়কে জয় করে চট্টগ্রামের বিভিন্ন টিকা কেন্দ্রে ভিড় বাড়ছে করোনা সংক্রমণ রোধে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের। সকাল থেকে শত শত মানুষের অপেক্ষা, ঘেঁষাঘেঁষি করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন কখন ডাক পড়বে টিকা কেন্দ্রে। অপেক্ষার পালা যেন শেষ হয় না। তবে পর্যাপ্ত বুথ না থাকায় কার আগে কে টিকা বুথে প্রবেশ করবে এই নিয়ে ঝগড়াঝাটিরও শেষ নেই। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিতে পেরে খুশি টিকা কেন্দ্রে আসা লোকজন। যে নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা, আমি যদি অনিরাপদ থাকি দেশও অনিরাপদ, সেজন্যই আমার টিকা দেওয়া কর্তব্য আমি মনে করেছি। করোনার টিকা দেওয়া তো সবার উচিত আমার মতে, তো আমিও সেজন্য টিকা দিলাম। ভালো লাগতেছে টিকা দিয়ে কোনো কিছু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। পৃথিবীতে এখনো অনেক দেশ আছে যাকে টিকা কার্যক্রম এখনো চালু করতে পারে নাই, সেজন্য ওনাকে আন্তরিকভাবে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তবে টিকা কেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ। লাইন যে কেন ধরছে এটাও বুঝি না, নাম্বার সিরিয়ালি যে ডাকে ওভাবে হচ্ছে না। শুড বি অ্যাটলিস্ট 20 বুথ। হ্যাঁ, যদি টিকা দেয় এখন তো মানুষকে সুস্থ করতে গিয়ে অসুস্থ করে দিচ্ছে। এটার জন্য টোটাল একটা প্ল্যানিং এর অভাব। এটা একটা প্ল্যানিং করে নেই, প্রপার অ্যারেঞ্জমেন্ট করে নেই, রং অ্যারেঞ্জমেন্ট। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে এই টিকাদান চলছে। এখানে কোনো সিস্টেম নাই। এখানে এই ঢাকা মানুষকে নেওয়ার
কোনো ব্যাপার নাই। এবং টিকে দেওয়ার ক্ষেত্রে অসম্ভব ভিড়াভিড়ি কাউন্টারে, এইভাবে কেমন করে টিকে দেওয়া যাবে? এখন বয়স্ক লোক আছে, মহিলারা আছে, বয়োবৃদ্ধ মহিলারা আছে, তারা বেকায়দায় পড়েছে। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের নিয়ে এক ভ্যাকসিন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমার আনন্দটা মানে আমার বাংলাদেশে আমার প্রথম আসছে, এই দেশে এখনো কোথাও আসেনি। আমার মেয়ে কিন্তু আমেরিকায় এখানে পড়ে গেছে ডাক্তারি, এখান থেকে বেরিয়েছে, কিন্তু ও এখন টিকা পায়নি, কিন্তু আমরা পেয়ে গেছি, এটাই আমার আনন্দ। আমাদের দেশে এত দ্রুত যে ভ্যাকসিনগুলো আনবে কল্পনাও করে নেই। বিশ্বের অন্যান্য দেশের থেকে আমাদের দেশে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে আজকে আমরা ভ্যাকসিন পাইছি। আমি এইমাত্র 5 মিনিট আগে ভ্যাকসিনটা দিলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল সহ চট্টগ্রামের 15টি হাসপাতালে চলছে এই টিকা কার্যক্রম। এছাড়া উপজেলা পর্যায়ে 17টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক। মহাকাশ অভিযানে স্পেস শাটল চ্যালেঞ্জার বিপর্যয়ের 35তম বার্ষিকী অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার জানুয়ারি মাসের 28 তারিখে। একজন স্কুল শিক্ষক, যিনি নাসার প্রথম নাগরিক আরোহী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তিনি সহ 7 জনকে নিয়ে এই মহাকাশ যানটি উত্তোলন করার পরেই বিস্ফোরণ হয় এবং মারা গিয়েছিলেন সবাই। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আরাশ আরাবসাদি তার এই সপ্তাহের মহাকাশ অভিযান সংক্রান্ত প্রতিবেদনে জানাচ্ছেন যে 1986 সালের 28 জানুয়ারি স্পেস শাটল চ্যালেঞ্জারকে 7 জন আরোহী সহ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে উৎক্ষেপণ করা হয়েছিল এবং বহু লোক টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছিলেন। দেশব্যাপী শিক্ষকদের অনুসন্ধানের তালিকায় ছিলেন ক্রিস্টা ম্যাকালিফ, যিনি মহাকাশে নাসার প্রথম নাগরিক যাত্রী হওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। সেই সময়কার শিক্ষক এবং চ্যালেঞ্জার নভোচারী ক্রিস্টা ম্যাকালিফ বলেছিলেন, I don't think any teacher has ever been more ready to have 2 lessons in my life. I've been preparing these since September and I just hope everybody tunes in. আমি মনে করি না যে আমার মতো অন্য কোনো শিক্ষক জীবনে দুরকম ভাবে শিক্ষা দেওয়ার জন্য এরকম প্রস্তুতি নিয়েছেন। আমি সেপ্টেম্বরের পর থেকে এগুলি প্রস্তুত করছি এবং আমি কেবলমাত্র আশা করি যে সবাই এখন চতুর্থ দিনে একজন শিক্ষক কিভাবে মহাকাশ থেকে শিক্ষাদান করে সেটা দেখার জন্য প্রস্তুত থাকবে। মহাকাশ যানটি উৎক্ষেপিত হওয়ার মাত্র 73 সেকেন্ড পরেই যমজ বুস্টার রকেটগুলির মধ্যে একটিতে রাবার সিল কাজ না করার কারণে একটি বিস্ফোরণ হয় এবং যার ফলে ওই যানের আরোহীদের সবার মৃত্যু হয়। তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এই ক্রুদের প্রশংসা করেছিলেন এবং তাদের নায়কোচিত ভূমিকায় ভূষিত করেন। নাসা কর্তৃপক্ষ এই মহাকাশ যানটি পরিচালনায় ব্যস্ত হয়েছিলেন, কেননা তারা বিজ্ঞানীদের সুরক্ষা এবং সতর্কতা উপেক্ষা করেছিলেন। এই দুর্ঘটনা বাণিজ্যিক ক্ষেত্রে মহাকাশ যাত্রার জন্য উপযুক্ত মহাকাশ যান তৈরি করার জন্য বীজ রোপণ করেছিল বলে ব্যাপকভাবে বিবেচিত হয়। স্পেস এক্স এর মতো সংস্থাগুলি আজকের দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযান চালিয়েছে। এই বুধবার সেখানে নভোচারী মাইকেল হপকিন্স এবং ভিক্টর গ্লোভার স্পেস ওয়াক করে একটি ইউরোপীয় বিজ্ঞান প্ল্যাটফর্ম ইনস্টল করে এসেছেন
এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি আপগ্রেড অর্থাৎ আরো উন্নত মানের করে সম্পূর্ণ করেছে। স্পেস স্টেশনটির টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট অনুসারে এই ধরনের অগ্রগতিগুলি সারা পৃথিবীর পর্যবেক্ষণ, রোবোটিক্স, উপাদান বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে গবেষণাতে আরো সাহায্য করবে। এই সপ্তাহে জলবায়ু বিশেষজ্ঞরা পৃথিবী সম্পর্কে আরো একটি বিপজ্জনক সংকেত দিয়েছেন। 1990 সালের মাঝামাঝি সময় থেকে বরফের চাই এবং হিমবাহগুলো থেকে আনুমানিক 28 ট্রিলিয়ন মেট্রিক টন বরফ গলে গেছে। সোমবার ক্রিওস্ফিয়ার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন যে 3 দশক আগে বরফ গলার যে হার ছিল তার তুলনায় 57% দ্রুত হারে ওই সময় বরফ গলেছে। সেই সময় সারা বিশ্ব জুড়ে সমুদ্রে জলের মাত্রা 3.5 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল এবং বৈশ্বিক তাপমাত্রা 1.1% ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। অবশেষে 2021 সালের জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে স্কটল্যান্ডের খাদ্য বিক্রেতা সাইমন হাওয়ে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রি হওয়া স্ন্যাক্স হ্যাগিসের একটি ব্যাগ বায়ুমণ্ডলে পাঠিয়েছিলেন। সাইমন একজন কসাই হিসেবে প্রশিক্ষিত হবার পরে নিজের ব্যবসা শুরু করেন। 454 গ্রাম ওজনের সাইমন হাওয়ের তৈরি হাগিসের ব্যাগ স্কটল্যান্ডের পার্থ এবং কিনরোসের একটি ছোট্ট গ্রাম ডানিং এ অবস্থিত সাইমন হাওয়ের সদর দপ্তর থেকে আকাশে পাঠানো হয়েছিল। এই ব্যাগটি মাটিতে নামার আগে 32 কিলোমিটারের বেশি উপরে উঠেছিল। তিনি দাবি করেন যে এতটা উচ্চতায় পৌঁছে যাওয়া এটি প্রথম হাগিসের ব্যাগ এবং তিনি আশা করেন যে মহাকাশের প্রতি শিশুদের আগ্রহকে এই ঘটনা যথেষ্ট অনুপ্রাণিত করবে। এবারে সম্পাদকীয় এতে